ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির সম্ভাব্য স্থান হতে পারে পাকিস্তান। কিন্তু প্রশ্ন হলো, এই ঐতিহাসিক শান্তি চুক্তি কি আদৌ সম্ভব? পারমাণবিক কর্মসূচি কিংবা লেবানন ইস্যুর বাধা পেরিয়ে এই সমঝোতা কি সফল হবে? এ নিয়েই আজকের নির্বাচিত খবরে কথা বলবো সহকর্মী পার্থশঙ্কর সাহার সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের গণমাধ্যমগুলো দাবি করছে যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যে শান্তি চুক্তি সেটা ইসলামাবাদে হতে পারে, এটা সম্ভাব্য স্থান হিসেবে স্থান হতে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে পাকিস্তানের নাম কেন আসলে এখানে আসলো? এটা পাকিস্তানের যে জাতীয় ইংরেজি দৈনিক ডনের একটা প্রতিবেদন আমরা দেখেছি। তো সেখানে কিন্তু একটা দীর্ঘ প্রতিবেদন, সেখানে তারা বিভিন্ন কূটনৈতিক সোর্সের সঙ্গে কথাবার্তা বলেছে। বিদেশি কিছু গণমাধ্যমের রেফারেন্সও প্রতিবেদনটিতে আছে, এবং সেই জায়গাটাতে তারা বলছে যে এটা সম্ভাব্য একটা স্থান হতে পারে এবং পাকিস্তান প্রস্তুতি নিচ্ছে এটা স্থান হওয়ার জন্য। এবং আপনি জানেন যে এই আলোচনা যখন প্রথম তো আলোচনা পাকিস্তানে আসলে হলো, যেটা আলোচনাটা আসলে সেই অর্থে কোনো কার্যকর কিছু হয়নি, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এর মধ্যে যে কূটনৈতিক তৎপরতা অনেকটাই সেটা সেটা চলমান। কারণ কেউ কিন্তু বলছে না যে হবে না, দেরি হবে, ভাবছি, হচ্ছে। ইরান কিন্তু সবসময় খুব পজিটিভ একটা অবস্থায় আছে ইরান চুক্তি স্বাক্ষরের জন্য। কিন্তু এটা এটা আপনি দেখেন যে তাদের ভাইস প্রেসিডেন্ট, তারপরে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই, তারা কিন্তু এটাকে মানে চুক্তি হতে পারে কিন্তু দেরি হবে, এত তাড়াহুড়ো না, এই ধরনের কথাবার্তা আমরা কয়েকদিন ধরে শুনে আসছি। এখনও কিন্তু তার মধ্যেই আছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি দাবিও করেছেন যে পারমাণবিক বিষয়ে তাদের দেয়া যে শর্তগুলো সেটা তারা ইরান মেনে চলবে তাদের এই চুক্তি অনুসারে। এই ধরনের কথা কিন্তু ট্রাম্প আগেও বলেছেন, কিন্তু আমরা বাস্তবে দেখেছি যে ইরান কিন্তু অনেকবারই প্রত্যাখ্যান করেছে তার এই দাবিগুলো। ইরান বলেছে যে তার যে মানে অবস্থান, সেই অবস্থান থেকে তারা সরছে না। এখন এত কিছুর মধ্যে এখন একটা ভাবনা যে মোটামুটিভাবে চুক্তির একটা অবস্থায় চলে গেছে। সেখানে এই ডনের প্রতিবেদনে কিছু পাকিস্তানের যে কূটনৈতিক সূত্র, তারা বলছে যে উভয় পক্ষই আসলে একটা কোনো না কোনো চুক্তিতে উপনীত হতে চায়, তারা আসলে দীর্ঘস্থায়ী কোনো কিছু চায় না। এবং সেক্ষেত্রে পাকিস্তান হতে পারে একটা সম্ভাব্য স্থান। এবং অনেক রকম জটিলতা আছে চুক্তিতে, কিন্তু অনেক রকমের জটিলতা আছে। কিন্তু পাকিস্তানের একজন কূটনীতিক, তাকে তারা রেফার করেছে, সেই যেখানে একজন জ্যেষ্ঠ কূটনীতিক, নাম বলেনি, যে আসলে সম্ভাবনা কতটুকু, উনি বলেছেন 10-এর মধ্যে 9 সম্ভাবনা আছে। তার মানে একটা হওয়ার, এবং পাকিস্তান সেই প্রস্তুতিটা নিচ্ছে বলে তাদের গণমাধ্যমের কথা, তাদের কূটনৈতিক সূত্রগুলোর কথা। এই যে কূটনীতিকেরা যে উজ্জ্বল সম্ভাবনা দেখছেন হ্যাঁ, আসলে, হ্যাঁ। তারপরেও আসলে এর মধ্যে আসলে কি বাধা থাকতে পারে আসলে? এখন এই বাধার কথাটা হলো যে একটা তো বিষয়, ধরেন পারমাণবিক কর্মসূচি একটা খুব বড় ধরনের বিষয় আছে, যে যুক্তরাষ্ট্র চায় যে এটা প্রলম্বিত হোক, তারা এখন বন্ধ করে দিক এবং সেই বন্ধের মেয়াদটা আরও দীর্ঘ সময় হবে। এখন সময় কী হবে সেটা নিয়ে কখনো 20 বছর শুনেছি, সেখান থেকে 5 বছর শুনেছি, আবার একটা সমঝোতায় পৌঁছে যাওয়া গেছে বলে আমরা শুনেছি সেটা 12 বছরের, কোনোটাই নিশ্চিত না। আর হচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু দেখেন একটা ধোঁয়াশা আছে। এই যে 5 এপ্রিল থেকে এপ্রিল প্রথম দিক থেকে শুরু হলো, এখন পর্যন্ত মানে 1 মাসেরও বেশি সময় চলে গেছে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এর মধ্যে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে, এবং হামলাগুলো কিন্তু ইরান একবারও করেনি, করেছে যুক্তরাষ্ট্র। এবং তার খুব গুরুত্বপূর্ণ কিছু স্থাপনায়, বন্দর আব্বাসের মতো একটা কিছু কিছু জায়গায় করেছে। তারা হরমুজকে বলেছে যে হরমুজের স্বাধীন চলাচলের জন্য তারা এগুলো করছে, কখনো বলছে নিজস্ব নিরাপত্তার খাতিরে তারা করেছে। এগুলো নিয়ে আমরাও কথা বলেছি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এগুলো আসলে এক ধরনের মানে এই কি বলবো, যে আলোচনার কথা বলে আলোচনার টেবিলে প্রতিপক্ষকে একটু নতজানু করা, প্রতিপক্ষকে একটু কি বলবো গ্রিপের ভেতরে নিয়ে আসা, তার জন্য কিন্তু এক ধরনের সামরিক চেষ্টা, কূটনৈতিক চেষ্টার মধ্যে এক ধরনের সামরিক চেষ্টা। সেই সামরিক চেষ্টাটা আসলে যুক্তরাষ্ট্র বারবারই করে গেছে। সেই জায়গাটা থেকে মানে মনে হয় যে আসলে এটা হয়তো হওয়ার পথে, কিন্তু কখন হবে, কি হবে, সেটা এমনকি এই সোর্সগুলো বলতে পারছেন না। আচ্ছা, উভয় পক্ষই কেন আসলে সমঝোতা চাইছে আসলে? আর এই 3 মাসের যে সংঘাত, এ থেকে তারা আসলে কি শিক্ষা পেল? দেখেন, যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র প্রথম দিকে বেশ কিছু লাভের আশা করেছিল। এটা তাদের বিশ্লেষকরা বলেন যে তারা
কিন্তু তাদের ইরান সম্পর্কে ধারণাটা আসলে পোক্ত ছিল না, এবং ইরান সম্পর্কে তাদের আসলে ভ্রান্ত ধারণাই ছিল বলা যায়। যে সাফল্যটা অর্জনের কথা তারা মুখে মুখে বলেছে, সেই সাফল্যটা আমরা কিন্তু বাস্তবে দেখতে পাইনি। এবং যুক্তরাষ্ট্র একটা জিনিস বুঝতে পেরেছে যে এই যে বিমান হামলা করে করে সেখানে গিয়ে খুব বেশি লাভবান হওয়া যায় না, হয়নি। উপরন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন যে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, সেগুলো ধ্বংস হয়েছে অনেকগুলো। তো সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় ধরনের পেছনে চলে আসা। এবং যেটা হয়েছে যে যুক্তরাষ্ট্রের যে মিত্ররা, মধ্যপ্রাচ্যের মিত্ররা এবং যাদের সাথে ইরানের সম্পর্ক মোটেও ভালো না, সেই মিত্রদের দেশে থাকা যে স্থাপনাগুলো, মার্কিন স্থাপনাগুলো, সেখানে কিন্তু খুব টার্গেটেড অ্যাটাক করেছে আর কি, মানে সুনির্দিষ্ট লক্ষ্য করে ইরান এই হামলাগুলো করেছে। তাতে করে ওই দেশগুলো কিন্তু এক ধরনের মানে ত্রস্ত অবস্থার মধ্যে আছে আর কি, তাদেরও কিন্তু একটা ভীতির সঞ্চার হয়েছে। সেটা ইরানকে একদিক থেকে লাভবান করেছে। এখন আপনার কথাটা বলতে চাই যে যে মানে আশাটা, এই যুদ্ধ তো ইরান বাধায়নি, ইরান তো একটা ইয়েগুলো প্রথম ছড়ে নাই, সব করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে। তো তাদের আসলে খুব একটা প্রত্যাশা পূরণ হয়নি, কারণ তারা ভেবেছিল, এবং কি তারা মানে আপনার আপনার মনে আছে যে হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন ইরানের জনগণকে যে রাস্তায় নেমে আসেন, মানে পরিবর্তন হবে, ইত্যাদি হবে। কিন্তু দেখা গেল যে ঠিক উল্টোটা ঘটেছে, উল্টোটা ঘটেছে। উল্টোটা ঘটেছে কি রিজওয়ান, যে যে মানুষেরা কিছুদিন আগে ইরানের এই যে শাসক তাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, এবং ট্রু মানে এটা একটা বাস্তব অর্থেই এক ধরনের আপনার কি বলবো, যে এক ধরনের শাসক বিরোধী একটা খুব বড় ধরনের তৎপরতা, শাসক বিরোধীদের বিরুদ্ধে যে একটা মানুষের যে অভিযোগ এবং মানুষের যে রাস্তায় নেমে আসা, সেটা কিন্তু একটা বাস্তব রূপ আমরা দেখতে পেরেছিলাম। এবং কয়েক হাজার মানুষ সেই মানে বিক্ষোভে তারা কিন্তু নিহত হয়েছিলেন। সেই ইরানের মানুষ কেমন করে এই যে যুক্তরাষ্ট্রের হামলাটা, একতরফা হামলা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একতরফা হামলা, তাতে কিন্তু ঘুরে দাঁড়ালেন। সেই জায়গাটা থেকে আসলে যে লাভের কথা বলা হয়, আপনি যে প্রশ্নটা করলেন, আমি সেটাই যদি এখন শেষ করি, সেখানে হচ্ছে লাভটা আসলে হয়নি। চুক্তি যদি হয়েই যায়, আসলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে? এটা তো একটা বিষয় হবে, সেটা হচ্ছে যে ইরানের যে স্বকীয়তা, সেই স্বকীয়তার প্রতি কিন্তু এক ধরনের বিশ্বাসবোধ ইরানের নিজস্বভাবে তৈরি হবে। এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে মানে কর্তৃত্ব, সেটা কিন্তু এককভাবে থাকাটা খুব মুশকিল আছে। হ্যাঁ, সেই জায়গাটা যুক্তরাষ্ট্র হারাতে পারে। এবং সেই জায়গাটা যেটা হতে পারে যে যে মনোভাবটা তৈরি হয়ে গেল ইরানিদের মধ্যে, ইরানের শাসক শ্রেণীর মধ্যে, যে আমরা করতে পারি, মানে আমরা এই শক্তিকে রুখতে পারি, সেটা আখেরে কিন্তু যেটা হতে পারে যে এখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের কিন্তু এক ধরনের মাথা ব্যথা সৃষ্টি হতে পারে আর কি। ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক খুবই নাজুক, আমরা জানি, এটা মোটেই না। কিন্তু ইসরায়েল এখনও পর্যন্ত কিন্তু ইরানের বিরুদ্ধে তার অবস্থান বজায় রেখেছে। এবং আমরা দেখেছি যে এখনও পর্যন্ত কিন্তু লেবাননে একের পর এক নগরী ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, আর গাজার অবস্থা আমরা জানি কি হচ্ছে। তো সেই জায়গাটাতে থেকে কিন্তু আবার এটা ঠিক না যে একেবারে পরের দিন থেকে ভীষণ শান্তি, কারণ শান্তির বাতাবরণ আমরা কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাইনি। এই যে দুটো দেশ এখনও পর্যন্ত একটা বিরতির মধ্যে আছে, যুদ্ধবিরতির মধ্যে, তারপরেও কিন্তু ইসরায়েলের হামলা চলছে। তাই সেই জায়গাটা থেকে একেবারে সব কিছু শান্ত হয়ে যাবে দ্রুত, ব্যাপারটা মনে হয় না। ট্রাম্প একদিকে বলছে যে আসলে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে, আবার কিন্তু কঠিন সব শর্তও জুড়ে দিচ্ছে। আসলে ট্রাম্পের এমন নীতির আসলে কারণ কি? এটা তো ধরেন ওঠার তো সার্বিক নীতির মধ্যেই এটা আছে, বরং এটা ট্রাম্পীয় নীতি বলতে পারেন। এই যে আপনি বলছেন যে এক ধরনের কথা বলছেন, বাইরে এক ধরনের কথা বলছেন, আপনি দেখেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উনি কতবার তার কথা পাল্টালেন, এবং সকালে বলে বিকেলে কথা পাল্টাচ্ছেন। তারপরে এই যে আমরা শুনেছিলাম, আপনার মনে আছে যে সভ্যতা ধ্বংস করে দেওয়ার মতো হামলা টামলা ইত্যাদি নানা রকম কথাবার্তা বলেছেন। এগুলো আসলে খুব একটা কাগজে কথাবার্তা হয়ে গেছে আর কি, এগুলো মোটেও আমরা দেখিনি। এবং প্রকারান্তরে যেটা হয়েছে যে তার তো নিজস্ব, মানে আমি বলছি তার অভ্যন্তরীণ যে সমস্যাগুলো, সেগুলো বরং প্রকট হয়েছে। আমরা এই বিশেষ করে ধরেন আমরা এই অনুষ্ঠানে একাধিকবার বলেছি যে তার সেভিংসটা অসম্ভব রকমের খারাপ অবস্থায় আছে,
তারপরে খাদ্যমূল্য বেড়ে গেছে, জ্বালানির মূল্য তো বেড়ে গেছে, জ্বালানির মূল্য বেড়ে যাওয়ার কারণে আসলে খাদ্যমূল্যটা অনেকভাবে ইনফ্লেশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো সেই সব কিছু মিলিয়ে আপনার পরিস্থিতিটা আসলে তার জন্য খুব একটা সুখকর না। এর মধ্যে তাকে নভেম্বরে কিন্তু আবার এক তার মধ্যবর্তী নির্বাচনটা আছে, সেটা ফেস করতে হবে। তো এই জায়গাটা থেকে ট্রাম্পের খুব বড় ধরনের একটা চিন্তা আছে। আর একটা বিষয় হচ্ছে যে দেশব্যাপী তার এই যুদ্ধের বিরুদ্ধে কিন্তু খুব অনেক বেশি দীর্ঘ হয়েছে, প্রশস্ত হয়েছে এবং অ্যাটিটিউড মানে মানুষের যুদ্ধ বিরোধী মনোভাবটা কিন্তু তৈরি হয়েছে। সেটাও ট্রাম্পের জন্য একটা চিন্তার বিষয়। আমরা শেষ করব, তার আগে জানতে চাইবো আসলে চুক্তি যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে কি নতুন করে আবার বড় যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে কিনা? না, একটা বিষয় মানে যেটা আমরা বিভিন্ন প্রতিবেদন বা বিভিন্ন বিশ্লেষণে দেখছি যে এই যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটাতে আসলে কারোই কোনো আগ্রহ নেই। কারণ আলটিমেটলি এটা কোনো কিছু তো ফল দিল না আর কি, তাই নাকি? যেমন ধরেন যে যুক্তরাষ্ট্র যে লাভটা করেছিল, এখন কি আমরা কি বলবো, অন্ততপক্ষে উনি মুখে হয়তো বলে যাচ্ছেন, কিন্তু বাস্তবে তো তা হয়নি। আর এই যে প্রলম্বিত যুদ্ধ, সেটাতে কিন্তু তার যে কি বলবো, যে তার যে গাঁটে সেখানে কিন্তু এক ধরনের টান পড়েছে। হ্যাঁ, এই যে দীর্ঘ বিমান হামলা, সেখানে প্রচুর ব্যয়, এগুলো কিন্তু তার মানে তার যে তহবিল সেখানে কিন্তু এক ধরনের সমস্যা সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের কথা বলছি। ইরানের পক্ষে তো এটাও আরও মারাত্মক, কারণ হচ্ছে যে ইতিমধ্যে ইরানের অর্থনীতি খুব নাজুক অবস্থায় ছিল, তার খাদ্যমূল্য অসম্ভব বেড়ে গেছে, মূল্যস্ফীতি ভয়াবহ রকমের, সারা দুনিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতি সেই জায়গাটাতে, মুদ্রার দাম একেবারেই কম। তো সব কিছু মিলিয়ে এটা ইরানের জন্য তো ভীষণভাবেই দরকার যুদ্ধটা বন্ধ রাখা। কিন্তু কথা হচ্ছে যে ইরান তো এই জায়গাটাতে মানে মানে যুদ্ধ শুরু করার দায়িত্ব আপনি ইরানকে দিতে পারবেন না, কেউ দিতে পারবেন না, তাই নাকি? কারণ সে হামলাটা তো সে করেনি। সেই জায়গা থেকে কিন্তু উভয়ের পক্ষে, উভয়ের জন্যই মনে হয় যে এটা এখন তারা একটা সলিউশনের দিকে যেতে চায়, এটা অন্তত মনে হচ্ছে। আসলে আমরাও চাই আসলে চুক্তি হোক, এবং চুক্তি হবে কিনা সেটা সময়ই বলে দেবে। আসলে আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক নানা ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।